খুব আমন্ত্রণ বেশি সবাইকে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এই অনুষ্ঠানে কথা বলি আমেরিকা এবং বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে মূলত কি ঘটছে বিশ্বে, চলমান বিশ্বের আপডেটগুলো জানাতে চাই আমাদের দর্শকদেরকে। আজকে আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন আমাদের তিনজন আমন্ত্রিত অতিথি, স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারি, আমাদের সাথে যোগ দিচ্ছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন, আমাদের সাথে যোগ দিচ্ছেন ইউনিভার্সিটি অফ কেন্টাকির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ডক্টর নাজমুস নিজ্জর। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা। আমরা মূলত অনেকগুলো বিষয় আলোচনা করতে চাই ইরান ইস্যুতে। ইরানে নতুন করে যে সংকট তৈরি হচ্ছে, অর্থাৎ আমেরিকার পাঠানো রণতরী, যেটি বিমানবাহী রণতরী, এর মধ্যেই সেটি ইন্ডিয়ান ওশানে আছে এবং বিভিন্ন ধরনের পাল্টাপাল্টি বক্তব্য আসছে, নানা ধরনের শঙ্কা আসছে, নানা ধরনের আলোচনা আসছে যে শেষ পর্যন্ত আমেরিকা বড় পরিসরে ইরানে হামলাটিকে চালাতে যাচ্ছে, নাকি এটি নিছকই ভয়ের মধ্যে রেখে প্রেসিডেন্ট একটি ডিল করে নিতে চাচ্ছেন। সেসব বিষয় নিয়ে আলোচনা করব আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড এবং কোনো জায়গায় এই কর্মকাণ্ড প্রচারণার পরিসর পেরিয়ে এটি সংঘর্ষের রূপ নিচ্ছে, প্রাণ হারাচ্ছেন মানুষ। এটি শেষ পর্যন্ত অনিবার্য কোনো সংঘাতের পথ খুলে দেয় কিনা, সেসব বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা আলোচনা শুরু করি প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারি, আপনার কাছে একটু জানি, সেটি হলো ইরান ইস্যুতে এখন পর্যন্ত আমেরিকার যে কর্মকাণ্ডগুলো, যে ধরনের তৎপরতা চলছে, এই তৎপরতাগুলো আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? তার আগে আপনার কাছে প্রশ্নটির উত্তর নেওয়ার আগে আমরা একটু প্রেসিডেন্ট ট্রাম্পের ছোট্ট একটা বক্তব্য শুনে আসি, তিনি কি বলছেন, তারপর আপনার প্রশ্নের উত্তর নিচ্ছি। And in June, we obliterated Iran's nuclear capacity in Operation Midnight Hammer. You saw that. People have been waiting for 22 years to do that, and we were right at the end. They were about a month away from having a nuclear weapon. We had to do it. And by the way, there's another beautiful armada floating beautifully toward Iran right now. So we'll see. I hope they make a deal. I hope they make a deal. They should have made a deal the first time they'd have a country. ডক্টর মহসিনুর পাটোয়ারি, আপনি সবসময় আলোচনা বলে থাকেন যে প্রেসিডেন্ট ট্রাম্প একজন ডিল মেকার। এখানেও তিনি বক্তব্যে ডিলের কথা বলছেন। ডিলটাই কি গুরুত্বপূর্ণ, নাকি আসলে নানা অনিশ্চয়তা কিংবা ধোঁয়াশার মধ্যে রেখে শেষ পর্যন্ত হামলাটি চালিয়ে ফেলা হবে? এটা সম্ভবত এটা হামলা করতেও পারে, তবে উনি ডিল, আমি একটা কথা বলি যে আপনার প্রশ্নের উত্তরে, আমেরিকার সাথে ইরানের ডাইরেক্ট কোনো শত্রুতা নেই। শত্রুতা আছে ইরানের ইসরায়েলের সাথে। এই যে রিজিম চেঞ্জের যে উদ্যোগটা নেওয়া হয়েছিল গত সপ্তাহ বা এক সপ্তাহ আগে, এই রিজিম চেঞ্জটা অনেক দীর্ঘ একটা প্রক্রিয়া, যেটা আপনারা যদি প্রফেসর মেশমেয়ারের ভিডিওগুলো দেখেন, দেখবেন যে কয়েকটা দেশের রিজিম চেঞ্জ করার জন্য প্রাইম মিনিস্টার নেতানিয়াহু লিস্ট দিয়ে দিয়েছিল স্টেট ডিপার্টমেন্টে। সেই লিস্টের মধ্যে ইরান একটা, বাকিগুলো চলে গেছে, লিবিয়া, সিরিয়া, ইরাক, এরা চলে গেছে। এখন শুধু ইরানটা বাকি আছে, এবং ইরান ইজ দি ফর্মিডেবল এনিমি অফ ইসরায়েল। আর আমরা যেহেতু জানি আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত গভীর, পলিটিক্যালি, ইকোনমিক্যালি সবকিছু গভীর, সেই জন্য ওনারা চেষ্টা করেছিলেন রিজিম চেঞ্জ করার একটা প্রক্রিয়া। সেই রিজিম চেঞ্জটা যখন সম্ভব হয়নি, আমি রিজিম চেঞ্জের প্লটও বলবো কিভাবে প্রত্যেকটা কান্ট্রিতে যেখানে রিজিম চেঞ্জ হয়েছে তার একটা প্লট আছে, সেই প্লটগুলো ফলো করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা সাকসেসফুল হয়নি। এখন এই প্রেশার দিয়ে যেহেতু রিজিম চেঞ্জ করা যায়নি, তখন আমেরিকা দেখলো যে আমেরিকার আক্রমণ করার হয়তো সম্ভাবনা ছিল, যে রিজিম চেঞ্জের শেষের দিকে এসে অস্ত্র ব্যবহার করে ক্ষমতাসীন সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি। তখন এটা অন্য একটা ট্যাকটিস, সেই ট্যাকটিস হলো প্রেশার ক্রিয়েট করা। সেই প্রেশার ক্রিয়েট করে, আপনি জানেন যে আমাদের দেশে গ্রাম অঞ্চলও হয়, আপনাকে যদি কাউকে যদি অপছন্দ করেন, আপনি যদি পাওয়ারফুল হন, যে কোনো একটা যুক্তি দিয়ে, আপনাকে ব্যাড নেম দিয়ে তারপরে আপনাকে অ্যাটাক করবে। সুতরাং ইরানকে এখন নিউক্লিয়ার, তাদের বললো যে সবকিছু ডেমোলিশ করে ফেলছে, এখন আবার তার সাথে অ্যাড করছে ব্যালিস্টিক মিসাইল, একটার পর একটা অ্যাড করে আসছে। সুতরাং তাকে সম্পূর্ণভাবে ইয়ে করতে চায় আর কি বলে, আপনাকে আত্মসমর্পণ করার মতো অবস্থা ইরানের।
এবং এটা একটা প্রেশার ট্যাকটিক্স। প্রেশার যদি না হয়, কাজে না হয়, তাহলে ইরানকে অ্যাটাক করার সম্ভাবনা আছে। যদিও গালফ স্টেটগুলো অথবা সৌদি আরব, মিডল ইস্টের স্টেটগুলো চাচ্ছে না, কারণ যুদ্ধ হলে কিন্তু তাদেরও ক্ষতি হবে। মানে তাদের চাওয়ায় কি কিছু যায় আসে, কিংবা তারা কি চাওয়ার মতো কোনো পজিশনে আছে যে আমেরিকা যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় তাহলে মিডল ইস্টের এমন কোনো দেশ আছে সে সেখানে বাদ সাধতে পারে, তার আকাশ সীমা টিমা এসব তো এখন গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ রণতরই যাচ্ছে, সেখানে আকাশ সীমার বিষয় আসবে না। তাদের আকাশে এক্স্যাক্টলি আকাশের বিষয় আসবে না, কিন্তু এই যুদ্ধে তো তারা দুরা এফেক্টেড হবে। কারণ ইরাককে যদি অ্যাটাক করে, ইরাক সম্ভবত আপনার যে আলউইডের যে এয়ারবেসটা আছে, যেখানে 10,000 সৈন্য আছে, এছাড়া মিডল ইস্টের বিভিন্ন দেশে, জর্ডান, বাহরাইন, সৌদি আরবিয়া, বিভিন্ন জায়গায় বেশ টোটাল অ্যাবাউট 50,000 সোলজার আছে। সুতরাং ইরান ডেসপারেটলি তাদেরকে অ্যাটাক করলে তারা ওইসব জায়গা তারা অ্যাটাক করবে। অ্যাটাক করলে শুধু আমেরিকান ঘাঁটিগুলো হবে না, অ্যাটাক করলে সেই দেশের ইকোনমি, সেই দেশের অনেক কিছু কিন্তু এটা ক্ষতি হতে পারে। সেই জন্য তাদের একটা ইন্টারেস্ট আছে। এখন আপনি যদি আমার ফ্রেন্ড হন, তাহলে তো আমার সুবিধাটা তো আপনি দেখবেন, রাইট? সেই হিসাবে আমি মনে করি যে এটা একটা বিরাট পদক্ষেপ উনি নিছেন, এবং উনি ওটা একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছে। ভেনেজুয়েলাতে যেভাবে করা হয়েছিল সেভাবে হয়তো ইরান আরো অনেক বড় দেশ, জিওগ্রাফিক্যালি ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য ইরানকে ওইভাবে না করে এইভাবে পরাস্ত করার চেষ্টা করা হচ্ছে। এবং এটা আমার মনে হয় আর আক্রমণ করলেও সামান্য কিছু ভাবে করবে, কিন্তু ইভেনচুয়ালি তাদের কাছে একটা ডিলে আসার চেষ্টা করবে। কারণ আগে যে প্লটটা বলছিলি যে ইকোনমিক স্যাংশন দিয়ে আপনাকে দুর্বল করবার পর আপনার জনগণকে খেপিয়ে তুলবে, যেহেতু তার ইকোনমিকে খেপিয়ে তোলার পর তাদেরকে আন্দোলনে নামাবে, আন্দোলনে নামায় তাদের মধ্যে এজেন্ট ঢুকাইয়ে এজেন্টকে দিয়ে সন্ত্রাস ক্রিয়েট করবে। যেমন ইরাকের 500-600 পুলিশ মারা গেছে, সন্ত্রাস ক্রিয়েট করে জিনিসটাকে কেওটিক সিচুয়েশন করবে। তখন আরো অস্ত্র দিয়ে আপনি স্টার্লিং থেকে শুরু করে আমরা সেই ইতিহাসে না গেলাম, সবকিছুই কিন্তু ব্যর্থ হয়ে গেছে বিকজ অফ দি স্ট্রং ইরানিয়ান। ওরা কিন্তু এটা নর্মাল গভর্নমেন্ট না, থিওক্রেটিক গভর্নমেন্ট, তাদের সাপোর্টার আছে, সাপোর্ট বেজ আছে। এখন এইভাবে চেষ্টা করা হচ্ছে ইসরায়েলের প্রেসারে। ওকে, আমরা একটু শেখ আল মামুন আপনার কাছে শুনি। সেটি হলো যে একদিকে বলা হচ্ছে ডিল করা হবে, অন্যদিকে বলা হচ্ছে তাদের সঙ্গে সব সত্য মেনে যদি না আসে কোনো আলোচনাই হবে না। যে ধরনের আলোচনার পরিস্থিতিগুলো থাকে সেগুলো ক্যান্সেল করা হচ্ছে, বাতিল করা হচ্ছে, স্থগিত করা হচ্ছে। সেক্ষেত্রে আসলে কি চাইছেন, মানে আলোচনাটা কিভাবে হবে? একেবারে নিঃসত্ব এসে পায়া ধরে ক্ষমা চাও, তারপরে বলো যে আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে আক্রমণ করো না, এবং তোমরা যা সত্য দিচ্ছ সবই মেনে নেব, এমন কোন কন্ডিশন কি চাচ্ছেন তারা, নাকি কিভাবে আসলে এই ডিলটা করতে চাচ্ছেন? Thank you. Assalamu alaikum সবাইকে. Well, look, this is the last spot in the Middle Eastern countries. The একমাত্র ইরানকে এখন take over করা যায়, then the whole Middle East is clear for the Israeli, Air Force and everything, all the business activities. So America's যে এখন policy is simple and very clear, এবং সেটা হচ্ছে যে ইরানকে unconditional, they have to submissive to America, তাদের give up all the nuclear ballistic activities, and then that's it. Then we'll have a better deal with the America. Then he could sell the oil. He could buy the materials and goods from the American Western countries. That's it. And Iran যদি কখনো ইসরায়েলের আর কখনো যদি থ্রেট না হয়, there is nothing else আমেরিকা এবং ইসরায়েল এক্সপেক্ট করে। That's the only thing. So ইসরায়েলের একমাত্র থ্রেট ইরান, সেটাকে এখন স্টপ করা। That's it. এবং এখন ট্রাম্প যেটা হচ্ছে, ট্রাম্প is under the influence, এবং নেতানিয়াহু যেটা প্ল্যান করছিল, যেটা বলছে পাটোয়ারি সাহেব, that's exactly right. ইরানকে শেষ করে দেওয়া, that's it, nothing else. Iran is the only threat in the Middle East. They're more powerful কিভাবে than শেষ anybody করবে? else. প্রশ্নটা তো আপনি যেটা বলছেন এটা তো আমরা জানি যে ইরান একমাত্র থ্রেট, কিংবা ইরান একমাত্র নিয়ন্ত্রণের বাইরে আছেন, কিন্তু আপনি নিয়ন্ত্রণে আনবেন কিভাবে? আপনার টেকটিক্সটা কি হতে পারে এক্ষেত্রে? একেবারে কি রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে অপসারণ, রিজিম চেঞ্জ, পারমাণবিক স্থাপনায় হামলা, নাকি হামলা বাদ দিয়ে তাদেরকে একটা চুক্তির আওতায় নিয়ে আসা, কি হতে পারে সেটা? Well, if they give up their nuclear activities and the missile activities, that's number 1 and 2. And the third is, if they also want to, like the Maduro type style, they want to remove the mullah, the community, the power, the undivided, the power টা আছে, the political power, সেটাকে যদি রিমুভ করতে পারে, that would be another factor. But I'm not sure they will go up to that point. But definitely nuclear capabilities এবং missile capabilities completely be destroyed and investigated by the Western, especially United States.
ওকে, আমি একটু ডক্টর নাজমুস সাকিব আপনার কাছে যাই। সেটি হলো, আমাদের আলোচনা শুনছিলেন, আপনি কতটা একমত হচ্ছেন, এবং দ্বিতীয় যে বিষয়টি জানতে চাই যে আসলে কি করতে যাচ্ছেন, মানে সেখানে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছেই। আমরা ইউএসএ রণতরী আব্রাহাম লিঙ্কন পাঠানোর পর প্রেসিডেন্ট এখন বলছেন আরো রণতরী যাচ্ছে, এবং এইগুলো পাঠানো কিন্তু অনেক বেশি খরচের বিষয় আছে, এটা অনেক বিষয় বিবেচনা করে পাঠাতে হচ্ছে। এবং যখন আন্দোলন চলেছে তখন এটি পাঠালে আমরা বুঝতাম যে চূড়ান্ত আঘাত হানার একটি বিষয় ছিল, তখন আন্দোলন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। ইরানের ভাষায় 6,000 মানুষ নিহত হয়েছে, কিন্তু আমেরিকার অনেক সংস্থা বলছে প্রায় 30,000 মানুষের মৃত্যু হয়েছে এই আন্দোলনে। যখন তুঙ্গে ছিল তখন না করে এখন এসে এই পরিস্থিতি তৈরি করার পিছনে কি কারণ থাকতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? জি, ধন্যবাদ। আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, হচ্ছে ওই যে 12 days ওয়ারের টাইমটা নিয়ে আর কি। তো আপনি গুগল করলে এখন পেয়ে যাবেন, রিপোর্টিং আছে যে 12 days এর ওয়ার লাস্ট সামারে যেটা হলো, সেখানে কিন্তু ওয়ারটা থামানোর কারণ কিন্তু এটা না যে ইরান চাচ্ছিল সিজফায়ার। এই সিজফায়ারটা কিন্তু চেয়েছিল আসলে নেতানিয়াহু। কারণ হচ্ছে এই সমস্ত উপসাগরীয় দেশগুলো থেকে যে ইরানিয়ান মিসাইলগুলোকে টার্গেট করে ফেলে দেওয়া হচ্ছিল, তারপরও দেখা যাচ্ছিল যে শেষ 3 দিনে ইরান ব্যাপক সংখ্যক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছিল তেল আভিভে। আপনি ইসরায়েলি মিডিয়ার রিপোর্টিং এ দেখবেন। এবং জাস্ট ওই 12 দিনে আমেরিকান থার্ড মিসাইলের 25% কিন্তু শেষ হয়ে গিয়েছিল। সো খুব দ্রুত ইসরায়েলিরা এটা অনুধাবন করেছিল যে ইরানিয়ানরা খুব কুইকলি লার্ন করছিল অন দ্য গো যে কিভাবে তাদের এই সমস্ত মানে এয়ার ডিফেন্সকে ফাঁকি দিয়ে ইরানি মিসাইলগুলা লক্ষ্য ভেদ করতে পারে। প্রথম দিকে তাদের পেলোড অনেক কম ছিল, পরের দিকে কিন্তু পেলোডও বেড়েছে এবং মুহুর্মুহুভাবে বিপর্যস্ত হয়েছে তেল আভিভের বিভিন্ন সেন্টার। সো সেই বাস্তবতাটা কিন্তু এখন একদমই চলে যায়নি। এবং এই দফায় যে আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে প্রোটেস্টের একদম তুঙ্গে কেন অ্যাটাক না করে এখন করলো, আপনি জেরুজালেম পোস্টের একটা রিপোর্ট বেরিয়েছে, সেখানে দেখবেন যে জানুয়ারি 14 তারিখে নেতানিয়াহু কল করেছিলেন ট্রাম্পকে এগেইন এই কথা বলতে যে ইরানে এখন হামলা করা যাবে না, আইদার হোল্ড অফ অর পোস্টপোন। এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের যারা জেনারেলস আছেন তারা একটা ব্যাপার ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে ইরানে আপনার যে অবজেক্টিভ এবং আপনি যে স্টাইলে সচরাচর খেলেন অর্থাৎ মানে ডিপ্লয় করেন, এই দুইটার মধ্যে একটা গ্যাপ আছে। আপনার অবজেক্টিভ হচ্ছে রেজিম চেঞ্জ, আর আপনি যেভাবে নর্মালি অপারেট করেন সেটা হচ্ছে যে পিন প্রিক অপারেশন, অর্থাৎ আপনি একটা খুব কুইকলি একটা ব্লিটজক্রিগ স্টাইলে হয় গিয়ে কাউকে কিডন্যাপ করে নিয়ে আসলেন, না হলে একটা বাংকার বাস্টার মেরে আপনি ওখান থেকে চলে আসলেন। দুইটা কিন্তু একসাথে যাবে না। রেজিম চেঞ্জ করতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ বুটস অন দ্য গ্রাউন্ড, যেটা আমরা ইরাক এবং আফগানিস্তানে দেখেছি। এবং একটা প্রলম্বিত যুদ্ধের পরেও আমেরিকা কিন্তু তার লক্ষ্য অর্জনে সমর্থন পুরোপুরি হয়নি, কিছুদিনের মধ্যে ওইটা রিভার্সাল হয়েছে। সো সেই কারণে ওই প্রোটেস্ট যখন তুঙ্গে ছিল, এই দুটি মূল কারণে আমেরিকা ওই সময় হামলা করেনি। এবং ওই সময় যে প্রোটেস্ট চলছিল সেটার মধ্যে আমরা দেখেছি যে আমেরিকান এবং ইসরায়েলি অফিসিয়ালরা কিন্তু স্বীকার করেছেন যে তাদের এজেন্টরা যে এখানে যুক্ত ছিল। মাইক পম্পেও ফর এক্সাম্পল টুইট করে বলেছেন যে প্রোটেস্টারদের সাথে মোসাদ এজেন্টরা হাঁটছে। সো আমরা জানি যে ওখানে আসলে কি হচ্ছিল। এবং সেই সব কিছু সত্ত্বেও ওই প্রোটেস্টটাকে কিন্তু ইরানিয়ান গভর্নমেন্ট খুব কুইকলি দমন করে ফেলতে পেরেছিল। সো যখন প্রোটেস্টটাই দমন হয়ে গেল, তখন আসলে ওই যে ইচ্ছাটা ছিল রেজিম চেঞ্জের, যে প্রোটেস্টের কাঁধে বন্দুক রেখে রেজিম চেঞ্জ করবে, সেই এক্সকিউজটাও কিন্তু চলে গেল। সো এই সমস্ত কারণগুলো মিলিয়ে দেখলে আমরা বুঝতে পারি যে ওই সময় কেন হামলাটা করেনি। এখন যে কথাগুলো বলা হচ্ছে, এই যে ক্যারিয়ার গ্রুপ ওখানে গেছে এবং সমস্ত ক্যাপাবিলিটি যদি আবারও ওখানে নিয়ে যাওয়া হয়, দেখেন আগের যে ঘটনা ছিল, আগের যে স্ট্যাটাস কো ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়নি। ইরানিয়ান রেজিম ইজ ইনট্যাক্ট এবং এটা একটা রেভলিউশনারি রেজিম, এটার মিলিটারি প্যারালালি ডিভাইডেড, এটা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস পুরোপুরি লয়াল টু দ্য লিডার অ্যান্ড দি কনস্টিটিউশন। সো নাথিং হ্যাজ চেঞ্জড। এবং আগে যেভাবে ইসরায়েল পাউন্ডেড হচ্ছিল, এবারও কিন্তু সেটা করার সক্ষমতা ইরানের লোক পায়নি। উপরন্তু আমেরিকার অ্যালাইরা কিন্তু বলে দিয়েছে যে তারা এই ব্যাপারে খুব বেশি আগ্রহী না।
ওকে, ওকে, অনেকটুকু পরিষ্কার হয়েছে আমাদের কাছে আপনাদের তিনজনের আলোচনা থেকে দর্শকদের কাছে আসলে কি ঘটতে যাচ্ছে, কি ঘটছে এবং এটির ব্যাকগ্রাউন্ডে কি কাজ করছে। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই। প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারি, সেটা হলো আগামী কয়দিন আছে, 12 তারিখ, তো মানে সপ্তাহ দুয়েক আমরা ধরে নিলাম, সপ্তাহ দুয়েক পরেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। অনেক দিন মানুষ ভোট দিতে পারেনি, মানুষ আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছে ভোট কেন্দ্রে যাওয়ার। যদিও সেখানে অন্যতম একটি রাজনৈতিক দলের কর্মীরা হয়তো ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন না, কিন্তু বাকি যারা আছেন তারা সবাই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। নির্বাচনের প্রচারণা চলছে তফসিল ঘোষণার পরে। এখন একেবারে নির্বাচনমুখী আমরা বলতে পারি বাংলাদেশ, কিন্তু বিচ্ছিন্ন অনেকগুলো ঘটনা ঘটছে। কোথাও দ্বীপ নিক্ষেপ হচ্ছে, কোথাও হাতাহাতি হচ্ছে, এবং সবশেষ আমরা যেটি দেখলাম শেরপুরে আগে কে চেয়ারে বসবে এটি নিয়ে কথা কাটাকাটি, এবং এক পর্যায়ে গিয়ে যেটি হলো জামাতের একজন কর্মী নেতা নিহত হয়েছেন। এবং তফসিল ঘোষণার পর বিভিন্ন সংস্থার যে তথ্যগুলো আমাদের কাছে আছে, এখন পর্যন্ত 17 জনের, এই শেরপুরের সবশেষ ঘটনাটি নিয়ে 17 জনের মৃত্যু হয়েছে। 12 তারিখ কি ঘটতে যাচ্ছে, মানে আভাসটা কি পাওয়া যাচ্ছে? দুই রাজনৈতিক দল যেভাবে বেপরোয়া কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য তারা এতটাই আগ্রহী হয়ে আছেন, সেক্ষেত্রে 12 তারিখের ঘটনাচিত্র কি ঘটতে পারে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সঠিক বলেছেন যে 17 জন এই পর্যন্ত মারা গেছে, অ্যাসাসিনেটেড হয়েছে, এবং এই 17 জনের মধ্যে আপনার 13 জন হলো কিন্তু বিএনপির লোক বেশি মারা গেছে আর কি। আমরা যদি দেখি স্ট্যাটিস্টিক, যদি দেখি তাহলে দেখা যাবে যে 1991-এ 49 জন মারা গেছেন এই ইলেকশন ভায়োলেন্সে, আর 2008-এ মারা গেছেন 21, আর 2014-এ মারা গেছেন 142। এখন এবার যে আপনার যে ভায়োলেন্সটা হচ্ছে, এই ভায়োলেন্সে আপনার 92 জন বিএনপির রিবেল লিডার আছে, বিএনপির মধ্যেই কন্টেস্ট হচ্ছে আর কি 79 কনস্টিটিউয়েন্সিতে। সেই হিসাবে যদি আপনি দেখতে যান, 170 মিলিয়ন লোকের দেশ, তার মধ্যে প্রায় 12 কোটির উপরে হলো ভোটার। সেই ভোটার তুলনায় আমি মনে করি যে এই যে রাজনৈতিক যে সমস্যা, যেগুলো মারামারি যে হচ্ছে, এই মারামারি একটা, আর আমরা একটা ইমোশনাল জাত তো এমন। এই দেখেন না আপনার শেরপুরে যে চেয়ারের কে আগে বসবে না বসবে, আপনার শেরপুরের কথা বলছেন কেন? আপনি নিউ ইয়র্ক সিটিতে দেখেন, কোন একটা অনুষ্ঠান হলে ডায়াসে চেয়ার নিয়ে কাড়াকাড়ি হয়ে যায়, রাইট? এটা হলো আমাদের একটা চরিত্রিক একটা অংশ আর কি, কালচার। এবং এতে করে আমি মনে করি এই ব্যালেন্সটা কিছুটা বাড়বে, আরো বাড়বে। তবে ইলেকশন ডিরেইল হবে বলে আমার সন্দেহ, কারণ ডিরেইল হবে না, কারণ বিএনপি ইলেকশন চাচ্ছে, এবং বিএনপি ইজ এ, আই থিঙ্ক সো ফার ইজ এ মোস্ট পপুলার পলিটিক্যাল পার্টি সো ফার। জামাত যদিও পিছিয়ে নাই, এবং এই সময় সুতরাং তারা যদি সরে যায় তাহলে কিন্তু একটা অসুবিধা হবে। তার মানে ইন্টারিম গভর্নমেন্টকে আপনি প্রলং করবেন, সুতরাং এটা বিএনপির ইন্টারেস্ট তার দলের লোকজনকে বুঝিয়ে শুয়ে যাতে সন্ত্রাস এবং মারামারি গুলা কম হয় সেটা চালিয়ে যাওয়া। তবে আমার মনে হয় এটা চলতে থাকবে, কারণ আমাদের গ্রামে গঞ্জে এরকম ছোট্টখাট্ট ব্যাপার নিয়ে, এই ছোট্টখাট্ট ব্যাপার নিয়ে ঝগড়া হবে, ঝগড়া থেকে শুরু করে মারামারি হবে। তবে I will not afraid if 200 people, ইতিহাসের সবচাইতে বেশি লোক মারা যাবে, সবচাইতে বেশি লোক মারা গেছে 142 সো ফার, হয়তো 200 পর্যন্ত মারা যেতে পারে। মানে 2014 সালের কথা বলছেন আপনি? হ্যাঁ, আমি বলছি যে 2014 সালে না, ওই নির্বাচন তো একেবারেই বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রমী নির্বাচন ছিল। একটি দল নির্বাচন করবে, বাকি সব বিরোধী দল বলছে নির্বাচন করতে দেব না, জ্বালাও পোড়াও ঘোষণা দিয়ে সবকিছু হয়েছে। হ্যাঁ, সেজন্যই হয়তো কন্টেস্ট তো হয় নাই, কারণ একটা দলই করছে, সেজন্য ওই অত লোক মারা গেছে। এবার যদিও দুটা দল করেছে, আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের নির্বাচন কিন্তু ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না, আপনাকে এটা বলতে হবে, কারণ একটা বড় পার্টি এর মধ্যে নাই, যদিও তাকে ব্যান করা হয় নাই, তাদেরকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়নি। আর জাতীয় পার্টিকেও একই ধরনের ব্যান করা হয় নাই, সেরকম ভাবে সুযোগ করা হয়। সুতরাং তারা চায়, আমি যতটুকু জানি তাদের নেতৃবৃন্দ চাচ্ছে ইলেকশনটাকে কিভাবে যদি ডিরেইল করতে পারে। সুতরাং তারা যদি একটা ফ্যাক্টর হয় ডিরেইল করার, তাহলে কিন্তু আপনার সন্ত্রাসের পরিমাণ, মরার পরিমাণ সংখ্যাটা বাড়বে। এবং সেটা শুধু আওয়ামী লীগের লোক না, শুধু আপনার বিএনপির যে ইন্টারনাল যে রিপটা আছে কন্টেস্টেন্ট, রাইট, তাদের মধ্যে তো মারামারি হতে পারে। এবং মারামারিটা কোন দিক থেকে হচ্ছে এটা বোঝা মুশকিল। তবে
এটা একটা যে হবে এটা সম্ভাবনা আছে, আমি এটা উড়াই দেই না। আর এটা একটা লোক মারা গেল, এটা আমাদের কষ্ট লাগার কথা, কিন্তু এটা হলো রিয়েলিটি। লোক তো এখানেও মারা যাচ্ছে, আমরা আমেরিকা এত ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে তো মারা যাচ্ছে, আমরা কি সাপোর্ট করি? আমরা করি না, কিন্তু এটা হচ্ছে। সুতরাং এই জিনিসটা আমাদের যা হোক না কেন, যত কিছু হোক না কেন, নির্বাচনটা অত্যন্ত দরকার। একটা নির্বাচিত সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া দরকার। যেই আসুক ক্ষমতায়, বিএনপি আসুক, জামাত আসুক, হুএভার কামস ইন, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু একটা জনগণের সরকার আসা দরকার। কারণ অনির্বাচিত সরকার দেশ চালালে তার দায়িত্ব সে নিবে না, এবং সেটা অনেক খাতেই ব্যর্থ হয়েছে। অনেক ভালো বুঝতে পারছি যে নির্বাচনটা দরকার, তবে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, ডক্টর নাজমুস সাকিব, আপনার কাছে একটু শুনি। সেটা হলো, এর আগে নির্বাচনগুলোতে দেখা গেছে প্রতিপক্ষ আগে থেকেই এক ধরনের কঠোর লড়াই এবং একদম চিরশত্রু, মানে বিএনপির শত্রু আওয়ামী লীগ, আওয়ামী লীগের শত্রু বিএনপি, এমন একটা পরিস্থিতিতে গিয়েই নির্বাচনগুলো হতো এবং নির্বাচনে সবাই ধরে নিত যে অমুক পার্টি কেন্দ্র দখল করতে আসবে, অমুক পার্টি মারামারি করবে, অমুক পার্টি এই করবে, যেখানে যার শক্তি সেখানে তারা সেটি দেখাতো। কিন্তু বাংলাদেশ তো পরিবর্তনের কথা বলা হয়েছে, 5 আগস্টের পর সবার মুখে ছিল পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। তাহলে 2014 সালে তো আমরা ফিরে যেতে পাই না। আবার এবার যে বিএনপি জামাত যারা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটের মাঠে আছেন, তারা তো একসময়ের বন্ধু, তারা গলায় গলায় হাত রেখে, কাঁধে হাত রেখেই একসময় আন্দোলন করেছিলেন। এখন পর্যন্ত শীর্ষ নেতারা যে বক্তব্য দিচ্ছেন তারা ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিচ্ছেন, কিন্তু কোনো শীর্ষ নেতাই অন্য কোনো দলের সরাসরি নাম নিচ্ছেন না, নাম না নিয়ে তারা বক্তব্য দিচ্ছেন। মনে হচ্ছে একটু পরিস্থিতি পরিবর্তন হয়েছে, কিন্তু যখনই সংঘর্ষের জায়গায় যাবে তখন তো আর সবাই কেউ বলবে না যে পরিবর্তন হয়েছে। তাহলে কি আসলে তারা যদি আগের চেহারায় ফেরত যান, তাহলে পরিবর্তনটা কোথায়? জি, আসলে এটা একটা বিরাট বড় কনসার্নের ব্যাপার। তবে আমাদের একই সাথে এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু আসলে একটা গণতান্ত্রিক ট্রানজিশন হচ্ছে প্রায় 17 বছর পরে। তো এই যে বিশাল সময় আমরা একটা অটোক্রেটিক সিস্টেমের মধ্যে ছিলাম, সেটার যে ট্রমা, সেখান থেকে বের হইতে কিন্তু আমাদের একটু সময় লাগবে। এটা খুব কুইকলি আমরা ওভারনাইট জাস্ট একটা তুড়ি মেরে আমরা রিফর্ম করে ফেললাম অথবা স্বর্গ মর্তের মাটিতে নামায় আনলাম, এটা হবে না। যেটা আমরা দেখেছি যে 91 ইলেকশনের মতো একটা অন্যতম সুষ্ঠু এবং একটা ভালো ইলেকশনেও কিন্তু এরকম বেশ খুন খারাপি হয়েছে, এবং সেটাও ছিল একটা গণ অভ্যুত্থানের পরের যে পরিস্থিতি, সেই সময়ের ইলেকশন। সো আমি মনে করি না যে একটা এই ইলেকশনে একদম আমরা যেভাবে চাই পিচ পারফেক্ট আইডিয়াল একটা কন্ডিশনে পৌঁছে যেতে পারবো, হুইচ ইজ আনফর্চুনেট। বাট আমি মনে করি যে ওভারঅল আমাদেরকে ব্রডার সেন্সে সমস্ত কিছু হোলিস্টিক ভাবে চিন্তা করতে হবে, এবং আমরা যে পথটুকু পাড়ি দিয়ে এসেছি সেটার দিকে নজর দিতে হবে। এটা কিন্তু কম না যে আমরা সমস্ত ভিন্ন মত থাকা সত্ত্বেও আমরা আসলে ডিসএগ্রিমেন্ট গুলোকে বেশি। নাজমুস সাকিব, একটা স্পেসিফিক প্রশ্ন বরং আপনাকে করি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। সেটা হলো, অনেকেই বলছে, বিশেষ করে আল জাজিরা একটি বিশ্লেষণে বলছে যে আওয়ামী লীগ ঝামেলা করার চেষ্টা করবে এবং তাদের সাথে ভারতের মতো মহাশক্তিধর দেশ আছে যারা বাংলাদেশে নানা কিছু চাইলে নানা সময় ঘটাতে পারে। এই অবস্থায় নির্বাচনের ঠিক আগে আগে ভারতের বিভিন্ন প্রকল্পে, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে ভারতীয় যে কর্মকর্তারা ছিলেন তাদের পরিবারগুলোকে খুব গোপনে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় যে দূতাবাস আছে সেখানকার যে কর্মকর্তারা আছেন তাদের পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে, এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আজকে প্রকাশ্যে বলছেন যে কেন সরিয়ে নেওয়া হলো আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না। মানে এর পিছনে কি কোন রকম ইন্ধন আছে কিনা কিংবা আভাস আছে কিনা যে হতে পারে 12 ফেব্রুয়ারি এমন কিছু হতে পারে তখন ভারতীয় কূটনীতিকদের, কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরকে ঢাকায় রাখা নিরাপদ নয়? নিঃসন্দেহে হতে পারে, কারণ আমরা জানি যে বাংলাদেশ থেকে আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত 2 জন হুকুমের আসামি পলিটিক্যাল শেল্টার নিয়ে বসে আছেন দিল্লিতে, এবং তারা নিয়মিত অডিও কলের মধ্য দিয়ে ইনসেন্ডিয়ারি এবং ইনসাইটমেন্ট হয় এরকম কথা নিয়মিত বলছেন যে তোমাদের উপর অ্যাটাক হয়, তোমরা কি ওদের বাড়িঘর দেখো না, এই ধরনের আমরা তো অডিও, ভেরিফাইড অডিও শুনেছি। সো এটা খুব বিচিত্র কোনো বিষয় না। তবে ইন্ডিয়ান এমবাসি যে কাজটা করলো সেটার একটা খুব স্পেসিফিক লজিক আছে। আপনি যদি দেখেন অন্য যে সমস্ত দেশের
কাতারে ইন্ডিয়া আমাদের দেশটাকে নামিয়ে আনার চেষ্টা করেছে, সেগুলো হচ্ছে খুবই যুদ্ধ সংকুল দেশ। অল্প কিছু দেশের ক্ষেত্রে ইন্ডিয়া এই ধরনের পলিসি ইতোপূর্বে নিয়েছে। তো এটার মধ্যে দিয়ে ইন্ডিয়ার একটা সুনির্দিষ্ট গোল আছে, এটা কনস্পিরেসি থিওরির সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। খুব ক্লিয়ারলি ইন্ডিয়া যেটা করার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে তারা এক রকমের ইমপ্লিসিট অ্যাপিল তৈরি করার চেষ্টা করেছে অন্যান্য এমবাসি এবং ক্রেডিট রেটিং যারা করে তাদের প্রতি, যে বাংলাদেশ হচ্ছে এখন পলিটিক্যালি হাই ভলাটিলিটি এবং রিস্ক কান্ট্রি, সো ইউ শুড ডাউনগ্রেড ইট, রিস্ক রেটিংটা আরো খারাপ করো। সেটার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি আমাদের ইকোনমিক এবং ইনভেস্টমেন্ট আউটলুকের উপরে পড়বে। সেটাই কতটুকু ইন্ডিয়া সফল হয়েছে সেটা একটা প্রশ্নের দাবি রাখে, কারণ অন্য কোনো এমবাসি এরকমের থ্রেট ফিল করছে না, সমস্ত এমবাসি আছে। এবং গতকালকেই আমেরিকান অ্যাম্বাসেডর বলছে তিনি অত্যন্ত আগ্রহের সাথে এবং উৎসাহের সাথে অপেক্ষা করছেন যে সামনে ইলেকশনটা কেমন হয়। সো বাট এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে কোনো এক রকমের চিন্তা বা প্রকল্প হয়তো কেউ নিয়ে বসে আছেন যেটার জন্য প্রিএমটিভলি এই ধরনের একটা ক্ষেত্র প্রস্তুত করা হলো। ওকে, শেখ আল মামুন, আপনার কাছে একটু জানি, সেটা হলো যে ডক্টর নাজমুল সাকিবের বক্তব্যে অনেকটা উঠে আসছিল যে আমেরিকান অ্যাম্বাসেডর কি বলেছেন, কিন্তু ওয়াশিংটন পোস্টের যে নিউজটি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় হয়েছে সেই নিউজে বলা হয়েছে বাংলাদেশে মার্কিন দূতাবাসের কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে আলাপে বলছিলেন যে জামাতের তো মনে হয় ফিল ভালো, আমাদের তো পছন্দ অনেকটা জামায়াতের দিকে, এরকম একটি মন্তব্য করা হয়েছে এবং এর পরবর্তীতে এটি বাংলাদেশের রাজনীতিকে তোলপাড় তৈরি করেছে এবং আমেরিকার ও স্টেট ডিপার্টমেন্ট এটি নিয়ে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। সেই ক্ষেত্রে মার্কিন অ্যাম্বাসেডর পরিষ্কার করেছেন আমাদের কোনো পছন্দের দল নেই, যে কোনো দলের সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত, এটি প্রকাশ্য কথা। কিন্তু আপনার কাছে কি এমন কোনো লক্ষণ দেখে মনে হয় আমেরিকার পছন্দের দল জামাত ইসলামী? Well, it's very difficult to say যে আমেরিকার পছন্দ জামাত, বাট আপনি যদি অ্যানালাইসিস করেন এবং নট অনলি ওয়াশিংটন পোস্ট, ইভেন যে টাইম ম্যাগাজিনের যে আর্টিকেলটা আসছে বা নিউ ইয়র্ক টাইমস আমি যেসব আর্টিকেল পড়ি বিভিন্ন সময়, যে আওয়ামী লীগ এবং বিএনপি দে আর ভেরি করাপ্টেড রেজিম। প্রিভিয়াসলি দেখা গেছে যে বিএনপি যখন পাওয়ারে ছিল দে ডিড লট অফ করাপশন, সো পিপল লুজ লট অফ ফেথ ইন দ্য পাস্ট। আওয়ামী লীগ সেটা করছে। এখন Jamaat is the only party, even though they have a lot of stain from the past. They're being, but ultimately, from the grassroots level, a lot of people feel like they're safer comparing to all those bad actors. So এখানে আমেরিকা যদি ডাইরেক্টলি বলুক বা নাই বলুক বা অ্যানালিসিস থেকে এটা ক্লিয়ার হয় যে জামাত ইজ মোর মাচ বেটার ইন দিস কাইন্ড অফ সিচুয়েশন। আফটার দিস 15, 16, 17 ইয়ার্স বাংলাদেশে কোনো ডেমোক্রেটিক সিস্টেম ছিল না, সেখানে অবশ্যই একটা ডেমোক্রেটিক একটা সিস্টেম এখানে আসুক, নো ম্যাটার হোয়াট হ্যাপেন। জানি যদি ইন্ডিয়া এটাকে ডিরেল করার চেষ্টা করবে বা ব্যাড ক্রেডিট বলেন, যেটা ক্রেডিট রেটিং যেটা আপনাকে ফাইন্যান্স করা হয় বিভিন্ন গভর্নমেন্টকে, ইভেন আমেরিকান গভর্নমেন্টের সেখানেও কিন্তু AAA- বা যেটাই বলেন না কেন, তো এটা করার চেষ্টা করতেছে। কিন্তু ইন্ডিয়া হ্যাজ a lot of investment, বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া যদি আসলে একটা ভালো নেইবার চায়, ইন্ডিয়া শুড নট do this kind of things. এটা কিন্তু ইন্ডিয়ার জন্য খারাপ হবে। এবং বাংলাদেশের যদি ভালো হয়, বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন ইমপ্রুভ করে, ইভেনচুয়ালি বাংলাদেশি পিপল তো অবশ্যই বেনিফিটেড হবে, অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়াও কিন্তু বেনিফিটেড হবে। বাট আপনি যেটা জিজ্ঞেস করছেন, হ্যাঁ এখানে বিএনপি জামাত এটা কম্পেয়ার করা কোনো কান্ট্রিরই ডিসিশন না, বা দে ক্যানট ডিকটেট অর মেক দ্য ডিসিশন। বাট তারা যেটা অ্যানালাইসিস করে যেটা পাওয়া গেছে যে হ্যাঁ বাংলাদেশি পিপল আর মোর ফেভার টুয়ার্ড দ্য জামাত দেন দ্য আদার পার্টিস রাইট নাও। ওকে, প্রফেসর ডক্টর পাটোয়ারি, আপনার কাছে একটু জানি, সেটি হলো যে টাইম ম্যাগাজিনের যে প্রসঙ্গটি উঠে এসেছে শেখ আল মামুনের বক্তব্যেও, সেটি হলো যে টাইম ম্যাগাজিন একটি বড় নিবন্ধ প্রকাশ করেছে তারেক রহমানকে নিয়ে, এবং এই নিবন্ধটির এটি হয়তো আমরা দেখব, শিরোনামটিও হয়তো আমরা দেখব যে যেটি করা হয়েছে একেবারে তাদের এডিটর এট লার্জ, তিনি গিয়ে ঢাকায় তারেক রহমানের এই ইন্টারভিউটি করেছেন। আসলে কি মেসেজ তারেক রহমান দিতে চেয়েছেন এই ইন্টারভিউতে, এবং টাইম ম্যাগাজিনে বা কি বলতে চাইছে বাংলাদেশের এই 17 বছর পর ফিরে যাওয়া তারেক রহমানকে নিয়ে? ওকে, আমি যদি 10 সেকেন্ড আপনার একটু জাস্ট এর আগের এই বিষয়টা সম্পর্কে একটু বলি, 10 সেকেন্ড। সেটা হলো যে আমাদের পলিটিশিয়ানরা, আমেরিকান সরকার জামাতকে সাপোর্ট করে, ফেভার করে, যদিও তার ভিতরে ভিতরে কেন ফেভার করে যেটা আমরা নিউজে আমরা দেখলাম। কারণ হলো 175 মিলিয়ন পিপল এর মধ্যে 90% পিপল আর মুসলিম।
সুতরাং এখানে ইসলাম প্রতি ধর্মের প্রতি ভীরু লোক আছে, এবং জামাত একটা ইসলাম ভিত্তিক রাজনীতি দল এবং তারা মডারেট। সুতরাং এক্সট্রিম রিলিজিয়াসকে যদি ঠেকাতে হয় তাহলে মডারেট রিলিজিয়নকে দিয়ে ঠেকাতে হবে। তারা মনে করে যে জামাতকে দিয়েই এক্সট্রিম রিলিজিয়াস এলিমেন্টদেরকে ঠেকানো যাবে, নাম্বার ওয়ান। নাম্বার জামাত ইজ দি ওয়ান অফ দি মোস্ট অর্গানাইজড পলিটিক্যাল পার্টি, এবং তারা সো মাচ অর্গানাইজড, এবং তাদের ফিউচার আছে, তাদের ওয়ার্ক রিলেশন আছে, এবং তাদের কোনো স্টেইন নাই তেমন একটা, আদার দেন স্বাধীনতা সংগ্রাম। এরা করে না আর কি, চাঁদাবাজি এই সেই এগুলা করে না। আর 3 নম্বর হলো যে জামাতের সাথে আমেরিকার কেন এখন সম্পর্ক, আর তার কারণ হলো পাকিস্তান হলো আমেরিকার খুবই বন্ধু দেশ। আপনি চিন্তা করেন 71-এর যুদ্ধেতে কিন্তু আমেরিকা পাকিস্তানকে সমর্থন করেছে, পাকিস্তান জামাতকে সমর্থন করেছে, এই যত কিছু ঘটনা ঘটছে। মানে 1971 আর 2026 তো অনেক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। আছে ভাই, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট জামাতের রাজনীতি কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি। কিছু কসমেটিক শফিকুর রহমান সাহেব করছেন, রাইট, কিন্তু চেঞ্জ হয়। তাছাড়া তার কি আছে পিছনে? সুতরাং আমেরিকা দেখছে আমার দুই ফ্রেন্ড, তারাও চাচ্ছে এটা, সুতরাং তাদেরকে হেল্প করছে, এবং আমাদের ফিউচারে এই পার্টিটার কিন্তু ফিউচার আছে, জামাতের কিন্তু ফিউচার আছে বাংলাদেশে। যেহেতু তারা অর্গানাইজ, তারা ভালো, তারা ভদ্র, তারা চুরি ডাকাতি করে না, তারা এইসব করে না, শুধু তাদের একটা ফিউচার আছে, এখানে একটা ইনভেস্টমেন্ট তারা করে রাখলো। এবং মুসলিম কান্ট্রির প্রতি তাদের বিশেষ করে ইন্টারেস্ট আছে। ইট ইজ থার্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি। সুতরাং এখানকার রাজনীতি হলো আমেরিকান স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, এবং আরো কিছু কিছু দেশের আছে, আমি নাম বলবো না। আর এখন তারেক রহমানের কথা যদি আসেন, যে টাইটেলটা দেওয়া হয়েছে, সেই টাইটেলটা জিনিসটা কি? আপনি যখন তারেক রহমানের তার আম্মা যখন ক্ষমতায় ছিল, রাইট, তারেক রহমান পরিবারতন্ত্রের ফসল, রাইট, আমাদের দেশে বাংলাদেশ ফসল। তার আম্মার আমলে তার কার্যক্রম সম্পর্কে অনেক খারাপ অভিজ্ঞতা আছে। এই যে খাম্বার কথা বলেছে, তারা এই বলেছে সেই বলেছে, সুতরাং তার একটা খুবই খারাপ সময় 2001 থেকে 2006 সাল পর্যন্ত পরপর 4 বছর বাংলাদেশ মোস্ট করাপ্টেড কান্ট্রি হিসাবে ছিল। তারপরে এইসব দুর্নীতি, খাম্বার দুর্নীতি, এইসব কারণে তখন টেন্টেড হয়েছে তারেক তখন চলে গেছে। সেই কথাটা তারা বলেছে, এবং তারা বলেছে এই 17 বছর বাইরে থাকার পর তারেক হ্যাজ ট্রান্সফর্মড, অনেক কিছু ট্রান্সফর্ম হয়েছে, তার কথাবার্তার সংযত আসছে, এবং তার অনেক পরিপক্কতা আসছে। তার মায়ের মৃত্যুর পর বিশেষ করে তাদের যে পপুলারিটি, সেই পপুলারিটি বেড়েছে। এখন সে যে কথাটা আমি আপনাকে বলি, যে কথাটা সে বলছে, যে ভেরি গুরুত্বপূর্ণ কথা, লাস্ট কথাটা সে যে কথাটা বলেছে যে ম্যাগাজিনের সাথে, যে গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। তার মানে সে দায়িত্ব নিচ্ছে, তার যে ম্যাচুরিটিটা হচ্ছে, ওই কথাগুলোই আমি সংক্ষেপে যেটা বলি, সব কথাগুলোই সে বলে আসছে, এবং সে তার একটা আইডিয়া দিছে। সে 12,000 মাইল খাল খনন করে ওয়াটার প্রিজার্ভ করবে, সে 5 কোটি গাছ লাগাবে প্রতি বছর যাতে করে এনভায়রনমেন্টটাকে প্রোটেক্ট করতে পারে, সে বাগান করবে, 50টা বাগান করবে সিটিতে, যাতে করে এই যে স্মগ এগুলা কমাতে পারে, সে রিপ্রসেস করবে টেকনিক্যাল কলেজগুলোকে যাতে এক্সপোর্ট করতে পারে ম্যান পাওয়ারকে, এই যে পাবলিক এবং প্রাইভেট হেলথ সিস্টেম পিপিপি যেটাকে বলি আমরা, করে ওটাকে মানুষের স্বাস্থ্য সেবা বাড়াবে। এই যে কতগুলো প্ল্যান, আমরা আবার বলতেছিলাম তার প্ল্যান আছে, সেই প্ল্যানটা কি আমরা জানতে চাচ্ছিলাম। সে কিছু প্ল্যান দিয়েছে এবং বলছে যে 30% যদি এই প্ল্যান সাকসেসফুল হয় তাহলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে। এই জিনিসগুলো টাইম ম্যাগাজিন পুরো ভেরি ব্যালেন্সড, তার অতীতের কার্যক্রম তুলে ধরেছে, তার কি দুর্নীতির সাথে জড়িত সেটা তুলে ধরেছে, এবং শেষে এসে তাকে বলছে হি ইজ এ ট্রান্সফর্মড পারসন and he has a hope he can do something for this country, for his motherland. এই জিনিসটা আমি মনে করি অত্যন্ত ভালোভাবে লেখছে, ইট ইজ আনবায়াসড, এবং এটা আমাদের অনেকেরও ধারণা। আমি কোন রাজনৈতিক দল করি না, কিন্তু আমার ধারণা তার অনেক ট্রান্সফর্ম হয়েছে, এবং তাকে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে দরকার, আমাদের ডেমোক্রেসির দরকার। যদি আমি ফ্যামিলিতন্ত্রে কোনোদিন বিশ্বাস করি না, কাউকে করি না, কিন্তু এটার জন্য আমি তারেককে দায়ী করি না, শেখ হাসিনাকেও দায়ী করি না, আমি দায়ী করি বাংলাদেশের জনগণকে। বাংলাদেশের জনগণ অ্যালাউড, পলিটিক্যাল পার্টিজ অ্যালাউড এ পারসন টু বিকাম হেজিমনি, টু বিকাম দিস কাইন্ড অফ থিং। তারা কেউ না, আমাকে বানাইলে আমিও হবো, ক্ষমতা দিলে। ডক্টর নাজমুল সাকিব, আপনার কাছে একটু জানি যে এই
ম্যাগাজিনের নিবন্ধটিতে আমেরিকার সাথে সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে। 20% যে ট্যারিফের কথা আছে এবং সেখানে তারেক রহমান বলছিলেন যে তিনি সম্পর্কটা উন্নয়নের চেষ্টা করবেন কিভাবে, তিনি বেশি করে বোয়িং কিনে এবং আমেরিকান এনার্জি ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে সেখানে এটি করার চেষ্টা করবে। এবং একটি কোট করা হয়েছে তাকে যে ডোনাল্ড ট্রাম্প উইল লুক আফটার দ্য ইন্টারেস্ট অফ হিজ কান্ট্রি, I will look after the interest of my country. But we can also help each other. I'm sure Mr. Trump is a very reasonable man. ওকে, আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। এর আগে আমরা সবসময় ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়টি দেখতাম। তারেক রহমানের বক্তব্যে কোনো ইঙ্গিত কিংবা কোনো আভাস কি আছে এইসব বক্তব্যের মধ্যে? আম, জি, আমার মনে হয় যে আসলে উনি যেগুলো বলেছেন সেগুলা খুবই প্র্যাকটিক্যাল এবং প্ল্যান বেসড কথা। একটা মানে ছোট যোগ করে বলি, ডক্টর পাটোয়ারি আমার সব নোটগুলো আগেই বলে ফেলেছেন, কিন্তু কিন্তু আসলে কথাগুলো সত্যি। ওখানে ওই যে প্ল্যানগুলো আসলে ওখানে বলা হয়েছে সেগুলো কিন্তু আসলে খুবই ক্যালকুলেটেড এবং মেজার্ড, কোনো আবেগের কিছু আমি দেখি না সেখানে। এবং আমার যেটা খুবই একটা ফ্র্যাঙ্ক অনুভূতি, এটা হচ্ছে তারেক রহমানের এই দেশে আসার পর থেকে একটু নজর দেওয়ার চেষ্টা করলাম উনি কি ধরনের পলিসির কথা বলেন। তো সেটা দেখে আমার কাছে মনে হলো যে হি হ্যাজ ট্রান্সফর্মড ইনটু মোর অফ এ প্রফেসর। হ্যাঁ, ওনার কথাবার্তার স্টাইল গুলা বাংলাদেশের যে পলিটিক্যাল যে বক্তব্য সেটা থেকে অনেকটা, এবং তিনি বক্তব্যের স্টাইলটাও চেঞ্জ করেছেন। তিনি কিন্তু ডায়াসে দাঁড়িয়ে আর বক্তব্য দিচ্ছেন না। একদম শুরুর দিন প্রথম দুটি জনসভায় আমিও খেয়াল করছিলাম, প্রথম দুটি জনসভায় উনি ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। এরপরে প্রথম দিনে 5টি জনসভা করেছেন হেঁটে হেঁটে, অনেকটা মার্ক জাকারবার্গ যেভাবে কথা বলে, বারাক ওবামা যেভাবে কথা বলে, সেই স্টাইলটা তিনি বেছে নিয়েছেন। রাইট। এবং সেটার দিক থেকে আমি যেটা বুঝি যে উনি যে ওভারআর্চিং যে পলিসিটা নিয়েছেন সবার আগে বাংলাদেশ, সেটার মধ্যেও ইনফ্যাক্ট ট্রাম্পের একটা ছায়া আমি দেখি, আমেরিকা ফার্স্ট নীতিটা, আমেরিকা ফার্স্ট থেকে। অথবা উনি লাল ক্যাপ পরে তার উপরে লিখছেন সবার আগে বাংলাদেশ। সো আমার কাছে মনে হয় যে উনি যে কথাটা বলেছেন সেটা প্রেসিডেন্ট ট্রাম্পের খুব পছন্দের কথা, যে আই ডোন্ট কেয়ার আপনি কে, আপনার সাথে আমি যদি ডিল করতে পারি লেটস ডু ইট। সো যদি এই ট্রানজ্যাকশনাল সম্পর্কে বাংলাদেশের যে কোনো বাংলাদেশ ফার্স্ট জায়গা থেকে সে যিনি নির্বাচিত হন না কেন, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে অবশ্যই আমি চাইবো যে এরকম একটা ট্রানজ্যাকশনাল সম্পর্কের মধ্য দিয়েও যদি আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটাকে প্রাধান্য দেওয়া যায় তাহলে এটা খুবই ভালো হবে। এবং জনাব তারেক রহমানের অতীতের যে সমস্ত কথা এখানে টাইম ম্যাগাজিন লিখেছে এবং কয়েকটা কেবলের উদ্ধৃতি দিয়ে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হওয়া অথবা কেবলের মধ্যে কি এসেছে, এগুলো আসলে ম্যাটার করে না। প্রেসিডেন্ট ট্রাম্প যে ধরনের ট্রানজ্যাকশনাল, তাকে যদি ডিল দেখানো যায় তাহলে এটা সম্ভব। এবং একই কথা আমি ওই জামাতের ক্ষেত্রেও বলবো। এবং বাই দ্য ওয়ে, আমি মনে করি না যে আমেরিকা আসলে কোনো আইডিওলজিক্যাল কোনো পজিশন আছে কোনো দলকে প্রিফার করার ব্যাপারে ওয়ান ওভার দি আদার। জাস্ট এটা হচ্ছে জাস্ট যখনই একটা গণতান্ত্রিক সিস্টেম থাকে, একটা পরাশক্তির একটা ডিক্লেয়ার্ড পলিসি থাকে যে ওখানে যেন বিরোধী দলটা শক্তিশালী হয়, যাতে হচ্ছে একটা ওয়েজ করা যায় আর কি। মানে একটা যদি দুই মত থাকে, মাঝখান দিয়ে ঢুকে খুব ইজিলি পলিসিটাকে লেভারেজ করা যায় ইন দেয়ার ফেভার। সো আমি মনে করি যে এটা এখনো কোনো দিকে বায়াসড আমার মনে হচ্ছে না আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের তরফে, এবং এটা সম্ভব একটা ট্রানজ্যাকশনাল ডিল যে কোনো দিক থেকেই হতে পারে। ওকে, আমরা একটু শেখেল মামুন আপনার কাছে আসবো। জামাতের আমির আল জাজিরাকে একটি ইন্টারভিউ দিয়েছেন, এর আগে এই একই সাংবাদিককে ইন্টারভিউ দিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। এরপর পরে আমরা জামাতের আমিরের ইন্টারভিউ দেখলাম, যেটি আলোচনার জন্ম দিচ্ছে। জামাতের আমিরের কাছে প্রশ্ন ছিল শরিয়া আইন চালু করবেন কিনা, তিনি বলেছেন না, এক্সিস্টিং লতে আমরা নির্বাচন করছি, আমরা এক্সিস্টিং লতে থাকতে চাই, যদি জনগণ পরিবর্তন চায় সেটা ভিন্ন কথা। নারী নেতৃত্ব নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, একজনও নারী প্রার্থী আপনাদের নেই, এবং জামাতের শীর্ষ পদে কোনো নারী উঠে আসবেন কিনা, তিনি বলেছেন না, কোনোদিনও হবে না, কারণ আল্লাহর আইনে এটি নেই কিংবা ধর্মের মধ্যে এটি নেই। এইটা নিয়ে বেশ অনেকক্ষণ তর্ক হয়েছে। 71-এর ভূমিকা নিয়ে তিনি এর আগে নিউ ইয়র্কে এসে ক্ষমা চাইলো, এবার বলছেন যে না, ক্ষমা চাওয়ার মতো তো কিছু করিনি আমরা, রেকর্ডে কোনো কিছু নেই যে জামাত যুদ্ধাপরাধ করেছে। আপনার বক্তব্যটা শুনবো, যে তার বক্তব্যটা, তার যে ইন্টারভিউটা, সেটি নারীদের ক্ষেত্রে বলেন কিংবা অন্য ক্ষেত্রে বলেন কতটা ঠিক আছে, কতটা ঠিক নেই। সে যেটা বলছে ডক্টর শফিকুর রহমান, যে বাইপাস করার চেষ্টা করেছে। দেখেন যে আমেরিকার মতো জায়গাতে দেখেন ইউনিভার্সিটিতে হাই স্কুল লেভেল থেকে
বাচ্চারা ডিবেটে যায়, দে অ্যানালাইজ কোনো সুপ্রিম কোর্টের কোনো ল বা কি হচ্ছে, তাই না, জেন্ডার অ্যাফার্মেশন বা অ্যাফার্মেটিভ অ্যাকশন, দের সো মেনি থিংস। এখানকার বাচ্চারা কিন্তু আর্লি এজ থেকে কিন্তু ডিবেটে যায়, দেন দে গো টু ল স্কুল, দে বিকেম ভেরি knowledgeable about the past, future and the present historical ডকুমেন্টগুলো তারা অ্যানালাইসিস করে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেসব বাংলাদেশের ছেলেমেয়েরা, দে আর নট, স্পেশালি মেয়েরা, সে যেটা বলার চেষ্টা করছে, দে আর নট tuned on to those kind of perspectives. সো তারা কখনো সে ধরনের চান্স পায়নি, বা বাংলাদেশের যে কালচারাল স্কুলের যে অ্যাটমসফিয়ার, সেখানে তারা মেয়েরা এত বেশি ট্রেন করা হয়নি। সো তারা যে এখন ন্যাশনাল লেভেলে গিয়ে তারা ইলেকশন করবে বা দেশকে লিড করবে, যেটা হয়েছে যে হ্যাঁ, বাংলাদেশের দুই পার্টি মেজরিটি, আওয়ামী লীগ বিএনপি, তারা দে কেম টু দ্য পাওয়ার ডিউ টু তাদের ফ্যামিলির কারণে। কিন্তু আসলে আপনি যদি ওভারঅল দেখেন, বিসাইড ফিউ ইন্ডিভিজুয়ালস, হয়তো আওয়ামী লীগ থেকে কিছু আছে, বিএনপি থেকে আছে, খুব গুটি কয়েক, কিন্তু ওভারঅল বাংলাদেশের পলিটিক্সে মেয়েদের ইনভলভমেন্ট খুবই কম, সেটাই সে প্রুভ করার চেষ্টা করতেছে। আর আপনি যেটা বলতেছেন 71-এ যেটা সে অন্যায় করছে কিনা বা কোনো প্রকারের এট্রোসিটির সঙ্গে সে ইনভলভ ছিল কিনা পার্টি, ওয়েল তারা প্রিভিয়াসলি বলছে, এখনো তাদের, আই থিঙ্ক হি শুড সে দ্যাট, লাইক হোয়াট, we committed key crime, we are part of against the independence of Bangladesh. হয়তো সে সময় বলা হয়েছিল যে বাংলাদেশ was part of India, বা ইন্ডিয়ার কোনো পলিটিক্যাল বা যে তাদের ইন্টারেস্টের জন্য, তাদের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য বাংলাদেশকে ইন্ডিপেন্ডেন্স দিচ্ছে, it's not for us, so we should not support this kind of independence to become another dependent country to India. সেটা হয়তো সে বলার চেষ্টা করছে, কিন্তু এটা ক্লিয়ার করে নাই। বাট no matter what, Bangladeshi people are suffered. Bangladeshi people are been killed in 71 in a huge number. 30 million hok, but 3 million hok. Those are the number of people. Is people lost their brother, sister, mom, dad, everybody. So এখানে অবশ্যই as a head of the পার্টি হয়তো সে পাওয়ারে যেতে পারে নেক্সট, এটা তার উচিত হবে, যেহেতু এখন অনেক লোক আছে, যেন আমার বাবা মুক্তিযুদ্ধে গেছে, অনেকেরই গেছে, তাদের কাছে ক্ষমা চাওয়া যায়। no matter what that situation, we supported this government or we went against that government, but for current in 2026 we want a democratic system in this country, and Bangladeshi people hopefully will support us. কিন্তু সেটা সে বাইপাস করার চেষ্টা করছে, but I didn't like that. ওকে, ডক্টর নাজমুল সাকিব, একটু আপনার কাছে জানি, নির্বাচনের ঠিক 2 সপ্তাহ আগে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি নারীদেরকে নিয়ে যেটি বলছেন, ধর্ম হয়তো সেটি সঙ্গে সংগতিপূর্ণই আছে, কিন্তু এই মুহূর্তে নারীদের ভোট অনেক গুরুত্বপূর্ণ, নারীদেরকে জামাত দলে ফেরানোর চেষ্টা করছে। সংক্ষেপে একটু শুনবো যে এটি তার রাজনীতিক যে প্রচারণা কিংবা ক্যাম্পেইনের জন্য কোনো সমস্যা তৈরি করবে কিনা। আমি মনে করি যে যেই শিক্ষিত এবং আরবান মিডল ক্লাস এবং আপার ক্লাস সোসাইটিটা এই জিনিসটা নজরে আনবে, তারা অলরেডি আসলে জামাতের প্রতি যথেষ্ট বিরূপ ধারণা নিয়ে বসে আছেন। সো আমার মনে হয় না যে নতুন করে কোনো কিছু সেখানে হবে। তবে যদি যারা নতুন করে জামাতের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন তা এবং একটু সুইং ভোটার্স আর কি, তারা যদি মনে করেন যে গিয়ে একটু শুনে দেখি আসলে পলিসি ম্যাটারটা কি, সেক্ষেত্রে তাদের মতের কোনো পরিবর্তন যে কোনো দিকে হতেও পারে। বিশেষ করে এই প্রশ্নটা তো খুব ভ্যালিড ভাবে আসতে পারে যে আপনারা জামাত ইসলামী একটা নামের মধ্যে ইসলাম আছে এরকম একটা দল, সেই দলের পক্ষ থেকে দলের প্রতীক দিয়েছেন একজন নন মুসলিমকে। সো যদি একজন নন মুসলিমকে দিতে পারেন, তাহলে একজন মহিলাকে কেন দিতে পারেননি? এই প্রশ্নটা কিন্তু ভ্যালিড ভাবে আসতেই পারে, কারণ আপনি ধর্মের সাথে সঙ্গতির যে প্রশ্নটাও বলছেন, সেটাও কিন্তু সারা পৃথিবীতে আমরা জানি যে বিভিন্ন রকমের ইজতিহাদ এবং বিভিন্ন রকমের রিইন্টারপ্রিটেশন হয়েছে মেয়েদের লিডারশিপের ব্যাপারে। সো আমরা কিন্তু সেটা আমরা বিভিন্ন দেশে দেখেছি, আরব এক্সপিরিয়েন্স আছে, ইভেন যারা ইসলামিক পলিটিক্যাল পার্টি তাদের ইন্টারপ্রিটেশন আছে কন্টেস্ট করা এবং এমপি হওয়া লিডারশিপ রোলে যার পক্ষে পজিশন আছে, টার্কিতে আছে। সো এই বিভিন্ন রকমের যে মাল্টিপ্লিসিটি এবং যে বহুত্ববাদ, এক রকমের প্লুরালিস্ট একটা ইন্টারপ্রিটেশনের যে স্কোপ, সেটাকে যে এভাবে উড়িয়ে দেওয়া বাংলাদেশের ক্ষেত্রে, সেটাও একটা মানে পর্যালোচনার দাবি রাখে যে বাংলাদেশের যে ধর্মীয় কনটেক্সট, সেটার মধ্যে আসলে এই স্কোপটা কবে তৈরি হবে যে এই সময়ের সাথে রিইন্টারপ্রিটেশনের যে ধারা আমরা পৃথিবীর অন্যান্য দেশে দেখি, মরক্কোতে দেখি, আরব ওয়ার্ল্ডে আরো অন্য জায়গায় দেখি, সেটা আমরা কবে নাগাদ এই চিন্তাগুলো আমরা আমাদের দেশে করতে পারবো? সো এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন যে কেন এরকম ব্ল্যাঙ্কেট ভাবে কোনো মহিলাকে একদমই একজনও কি পাওয়া গেল না? সো এই কোয়েশ্চেনটা আমার মনে হয় থেকেই যাবে আর কি।
জি, একেবারে সময় শেষ। ডক্টর পাটোয়ারি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, 30 সেকেন্ডে যদি জামাতের আমির ইন্টারভিউ নিয়ে আপনি নতুন কিছু যোগ করতে চান, না হয় শেষ করব। আমি সারপ্রাইজ হয়েছি একটা জিনিস দিয়ে। আমি আই ওয়াজ সো হ্যাপি টু হিয়ার বাই দি ওয়ে আমি একজন মুক্তিযোদ্ধা, রাইট? জি, আমি তখন অ্যাডাল্ট ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আমি মাস্টার ডিগ্রিতে পড়ি, তখন এই আমি মুক্তিযোদ্ধার অর্গানাইজার। এবং শফিক সাহেবও কিন্তু একটা ছাত্রলীগের সদস্য ছিল, ডক্টর শফিক, রাইট? জাসদের। উনি, আমি খুব খুশি হয়েছিলাম যে সত্যকে সত্য বলা। আমাদের চোখের সামনে তো আমরা দেখেছি, হ্যাঁ তাদের রাজনীতিক, তারা চাই নেই স্বাধীন হোক, ডিফারেন্ট পার্সপেক্টিভ, কিন্তু কি ঘটনা আমরা জানি। উনি বলেছিল যে 70 আজকালকার যে নতুন প্রজন্ম, তারা তো 71 জন্ম হয়নি, ছাত্র শিবির এখন যারা করে তাদের 71 ছিল না, কিন্তু রাজনৈতিক দলের যে জিনিসটা উনি বলেছিল, নিউ ইয়র্কে এসে কথা যেটা বললেন, আমি খুব খুশি হয়েছি যে এটা একটা মানুষের ওপেন, হার্টটা ওপেন হয়ে যাবে যে ঠিক আছে, তারা যেহেতু অ্যাপোলজি চেয়েছে, আমরা তো ওই জীবন আর ফেরত পাবো না, কিন্তু সেই জিনিসটা উনি এই বক্তব্য যে উনি করেছে, সেটা কেন করেছে, সেটা পলিটিক্যাল প্রেসার ছিল, এটা কিন্তু ঠিক উনি বলে নাই। এখন জামাতের যেটা এখন পজিটিভ দিকটা, যেটা সেই দিকটা হলো সাধারণ মানুষের সাথে যদি আপনি রাস্তায় আলাপ করেন, আমরা আওয়ামী লীগকেও দেখেছি, আমরা বিএনপিকেও দেখেছি, আমাদের বিভিন্ন জিনিস নেগেটিভ দেখেছি, এবার আমরা সুযোগ দিয়ে দেখতে চাই, হুজুরদেরকে দিয়ে দেখতে চাই। হুজুরদেরকে দিয়ে দেখলে এবার জামাতের জন্য একটা টেস্ট। আবার হয়তো ক্ষমতায় আসতে পারবে না, হয়তো আসবে, কিন্তু এবার সবচাইতে বড় বিরোধী দল হবে এবার, আমি বলতেছি আপনাদেরকে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারি, শেখ আল মামুন এবং একই সাথে ডক্টর নাজমুস সাকিব। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনাদের গুরুত্বপূর্ণ সময় এবং মতামত জানানোর জন্য। দর্শকরা নিঃসন্দেহে সমৃদ্ধ হয়েছে আপনাদের মতামত থেকে, এবং একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।